দেখছেন দেশ জনপদ লাইভ। সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে ২০ গ্রামে ঢুকে পড়েছে প্রবল জোয়ারের লোনা পানি। প্লাবিত হয়ে গেছে হাজার হাজার মাছের ঘের, ফসলি জমি ও ঘরবাড়ি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, স্থানীয়রা কি বলছেন এবং সম্ভাব্য ক্ষতির পরিমাণ কেমন হতে পারে, বিস্তারিত জানাবেন। তোয়া, আমি এই যে বিছটে দাঁড়িয়ে আছি, সাতক্ষীরার যে উপকূলীয় প্রান্তিক যে জায়গা যেটিতে ভেঙে গিয়েছিল এবং ভেঙে যে এই উপকূল বিধ্বস্ত হয়েছিল, সেই উপকূলবাসীর মানে স্থানীয় মানুষের ভাষায় যদি বলি, ২ সতীনের সংসার করা সম্ভব, কিন্তু লোনা পানির সাথে বসবাস করা সব থেকে কঠিন কাজ। কারণ লোনা পানিতে ফসল হয় না, লোনা পানিতে গোসল হয় না, লোনা পানিতে খাওয়া যায় না, লোনা পানি এতটাই যে বিষাক্ত যে যেখানে টিকে থাকা যায় না। সেই লোনা পানি প্রবেশের কারণে মানুষের জীবন হয়েছে দুর্বিষহ, হাজার হাজার ঘের প্লাবিত হয়েছিল, ফসল ক্ষতি হয়েছে অনেক কিছু, এখানে জীবন বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে আজকে আপনাকে আপনার মাধ্যমে এই যে পঞ্চম দিনে সুখবরটি দিতে চাই। সেই সুখবরটি হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই যে বাঁধের যে বিছটের যে ১৫০ ফুট বাঁধ ভেঙে গিয়েছিল, সেই ভেঙে যাওয়া বাঁধ যেটি পানি উন্নয়ন বোর্ড ১ সপ্তাহ সময়সীমা নিয়েছিল, সেটা আজকে ৪র্থ দিন পেরিয়ে আজকে সম্পন্ন করার পথে। আজকের আর কিছুক্ষণের মধ্যেই এটি সম্পন্ন একটা দৃশ্যমান হয়ে যাবে যে এটি বেঁধে ফেলা হয়েছে, ইউ আকৃতিতে এই লুপটি সম্পন্ন করা হয়েছে। আমি একটু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে যুক্ত করতে চাই, তিনি যা বলছেন। ধন্যবাদ। আমরা বাঁধ ভেঙে যাওয়ার পর থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছি, রাত দিন ২৪ ঘন্টা। আপনারা দেখেছেন যে এখানে জেনারেটর দিয়ে রাত্রেও কাজ করা হচ্ছে। আজকে আমরা আশা রাখি যে হয়তো ঘন্টাখানিকের ভিতরেই এই বেড়িবাঁধটি আমরা মানে পানি অনুপ্রবেশ রোধ করতে পারবো আর কি। ভাঙা অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রিং বেড়ি দেওয়া হয়েছে জিও টিউবের মাধ্যমে। এই কাজটা প্রাথমিকভাবে আমাদের পানি অনুপ্রবেশ রোধে সহায়তা করবে এবং এটা পরবর্তীতে এইটাই স্ট্যান্ডিং করে বেড়িবাঁধ আকারে রূপান্তর দেব আমরা। যেমনটি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা রাশেদুল ইসলাম বলছিলেন যে কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি দৃশ্যমান হবে। এখানকার মানুষের মধ্যে এত স্বস্তির জায়গাটি তৈরি হয়েছে তোয়া, সেটি হচ্ছে মানুষ এখন তার ঘর নেই, তার ফসল নেই, তার মাছের ঘের নেই, তার অর্থনৈতিকভাবে তিনি বিধ্বস্ত। তারপরও আজকের এই বেড়িবাঁধটি, আজকের এই যে রিং বাঁধটি সম্পন্ন হওয়াতে মানুষের মধ্যে দারুণ এক স্বস্তি ফিরে এসেছে। এবং আমরা গণমাধ্যম কর্মীরা আজ 5 দিন যেভাবে এক টানা জানিয়ে আসছিলাম, আমরাও এইটার জন্যই আসলে অপেক্ষায় ছিলাম যে মানুষের এই যে বেঁচে থাকার পরিস্থিতি সেটি দ্রুত সৃষ্টি হোক। এই ছিল সর্বশেষ তোয়া। আপনাকে ধন্যবাদ সুমন। সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। কিশোরগঞ্জে হাওরের নদীর বুক জুড়ে তৈরি হয়েছে ফসলের মাঠ। নদীর তলদেশে এখন পুরোদমে চলছে চাষাবাদ। তবে দীর্ঘদিন এসব নদী খনন না হওয়ায় বিপাকে পড়েছেন এলাকার নদী কেন্দ্রিক জীবিকা নির্বাহকারী মানুষ। কিশোরগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে নদী খননের ব্যাপারে, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জি তোয়া, ধন্যবাদ আপনাকে। আসলে এখানকার আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের যে হাওর উপজেলা অষ্টগ্রামের যে ধলেশ্বরী নদীর যে তলদেশ, এখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আসলে দীর্ঘদিন যাবৎ কিন্তু কিশোরগঞ্জের হাওরের যে নদীগুলো রয়েছে সেগুলো খনন না করায় কিন্তু এখানকার যে নদী কেন্দ্রিক জীবিকা যে নির্বাহকারী যে কথাটা আপনি বলছিলেন, আসলে এই যে জনগোষ্ঠী আসলে তারা কিন্তু এই নদীর দীর্ঘদিন খনন না হয় কিন্তু এখানকার যেই নদীকে নিয়ে আসলে যারা জীবিকা আসলে নির্বাহ করে আসছিল তাদের কিন্তু বেশ বিপাকে পড়তে হয়েছে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে এখানকার যেই ধলেশ্বরী যে নদীটি রয়েছে এটির একদমই তলদেশ এটা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু ভরা এই যে শুকনো মৌসুমটি রয়েছে এখানে কিন্তু
একদম পুরো দমে কিন্তু এখানে বড় আবাদের চলছে। একটা সময় কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু বড় বড় লঞ্চ, স্টিমার সহ বিভিন্ন ধরনের যে নৌ যানগুলো ছিল সেগুলো কিন্তু এখানে চলাচল করতো। এছাড়া আমরা আসলে এই নদীকে ঘিরে আসলে এখানকার যেই ব্যবসা বাণিজ্যের কথা যদি একটু বলি, যে আপনারা জানেন যে নদীপথে কিন্তু সাধারণত যে পণ্য আনা নেওয়ার যে খরচটি সেটি কিন্তু কিছুটা কম, যার কারণে কিন্তু এখানকার যে নদীর পানি না থাকায় এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন সময় যে পণ্য আনা নেওয়াতে কিন্তু বেশ বিভাগে পড়ছেন বলে জানিয়েছেন। এছাড়া আমরা আসলে কয়েকজন কৃষকের সাথে আমাদের কথা হয়েছিল, তারা আসলে যেমনটি জানিয়েছেন যে এই যে মৌসুমটা, এই মৌসুমে কিন্তু নদীতে আগে কিন্তু পানি থাকতো, যার কারণে কিন্তু বোরো আবাদের সময় কিন্তু সেচের যেই পানির প্রয়োজন পড়তো সেগুলো কিন্তু তারা নদী থেকে সংগ্রহ করতো বলে আসলে তারা জানিয়েছেন। কিন্তু এখন এই মৌসুমে কিন্তু নদী শুকিয়ে যাওয়াতে কিন্তু তাদের যে এই বোরো আবাদের সময় যে সেচের যে পানি সেটিরও কিন্তু অভাবে আসলে এখানে দেখা দিয়েছে। এছাড়া আমরা আসলে বেশ কিছু স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে এই নদীগুলো আসলে দ্রুতই আসলে খনন করার প্রয়োজন। এছাড়া আমরা কিন্তু কথা হয়েছিল যে পানি উন্নয়ন বোর্ডের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছিল, তারা যেমনটি বলছেন যে এই পানি কিন্তু এই নদীগুলো খনন করার জন্য কিন্তু যে পরিকল্পনা সেগুলো কিন্তু চলমান রয়েছে এবং সেগুলো বাস্তবায়ন হলেই কিন্তু এই এখানকার যে নদীগুলো রয়েছে সেগুলো খনন করা সম্ভব হলে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এছাড়া এখানকার যে স্থানীয়রা যারা বলছেন তারা আসলে যেমনটি জানিয়েছেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে যদি এই নদীগুলো যে মহা পরিকল্পনার আওতায় যদি সরকার নিয়ে আসে তাহলে এখানকার যে নদীগুলো কিন্তু বাঁচানো সম্ভব হবে। তো অতঃপর এখানকার যেই হাওরের যে নদী, যেহেতু হাওর কিশোরগঞ্জের হাওর কিন্তু নদী এবং হাওর নদী নিয়েই কিন্তু কিশোরগঞ্জের যে হাওর অঞ্চল গঠিত, তো এখানকার যে নদীগুলো যদি না বাঁচে সেক্ষেত্রে কিন্তু হাওরের কিন্তু বিরাট একটা বিরূপ প্রভাব পড়বে বলে জানিয়েছেন এখানকার যে স্থানীয় যে সচেতন মহল। তো এই ছিল মূলত কিশোরগঞ্জ থেকে আমার কাছে নদী খননের যে হাওরের নদীর সর্বশেষ অবস্থা। তোয়া, আপনাকে ধন্যবাদ তোফায়েল। কিশোরগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ। দেখছেন দেশ জনপদ লাইভ। ঈদ পরবর্তী চট্টগ্রামের বাজারে গ্রীষ্মকালীন সবজি ও মাছ মাংসের দাম ঊর্ধ্বমুখী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, দাম নিয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। আসলে ঈদের আগে থেকে কিন্তু নিত্যপণ্যের যেসব পণ্য রয়েছে সবগুলোর দাম ধীরে ধীরে বাড়ছে, কারণ বাজারে প্রতিদিন কোনো না কোনো পণ্যের দাম 5 থেকে 10 টাকা বা 10 থেকে 20 টাকা পর্যন্ত বাড়ছে। কারণ আমরা যে কয়েকটি বাজার সকাল থেকে ঘুরে দেখেছি সবগুলো বাজারে কিন্তু পেঁয়াজ, রসুন, আদা এসব পণ্যের দাম কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কারণ এখানে যেটি দেখেছি, যেটি ভারতীয় পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা। পাশাপাশি রসুন, আদা এগুলো কিন্তু মান ভেদে 10 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। কারণ তারা যদি বলছেন সামনে যদি ধীরে ধীরে গ্রীষ্মকাল প্রবেশ করছে, এতে করে আসলে মালে বিভিন্ন পণ্যগুলো সরবরাহ ধীরে ধীরে কম, সেই জন্য বিভিন্ন জায়গায় কৃত্রিম সংকটের কারণে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে সব মালামাল আসলে ক্রয় করতে হিমশিম খেতে হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এসব পণ্যের দাম ধীরে ধীরে বাড়ছে। আর আরেকটি বিষয় যেটি দেখেছি, নিত্যপণ্যের পাশাপাশি মাছ মাংসের কথা বলতে গেলে কিন্তু রমজানের আগে, রমজানের মাঝামাঝি সময় থেকে কিন্তু মাছ মাংসের দাম ঊর্ধ্বমুখী। কারণ এখানে রুই, কাতলা, মৃগেল, কালীবাউস থেকে শুরু করে দেশীয় যেসব মাছ রয়েছে সেগুলো কিন্তু কেজি প্রতি 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। কারণ এখানে রুই মাছ বিক্রি হচ্ছে 480 থেকে 500 টাকা পর্যন্ত। পাশাপাশি কালীবাউস, মৃগেল, তেলাপিয়া এইসব মাছও কিন্তু কেজি প্রতি 20 থেকে 50 টাকা, আবার অনেক ক্ষেত্রে মান ভেদে 50 থেকে 80 টাকা পর্যন্ত বেড়েছে। কারণ এই ক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন দেশে যেসব মাছ রয়েছে সেগুলো কিন্তু সরবরাহ কম, আর সরবরাহ ঠিক থাকলেও যেগুলো ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় করা হয় সেখানে মধ্যস্বত্ব ভোগীদের কারণে কিন্তু এইসব মাছের দাম বাড়তি বলে বলছেন এখানকার ব্যবসায়ীরা। পাশাপাশি সামুদ্রিক যেসব মাছ রয়েছে সেগুলো কিন্তু দাম বাড়তি, কারণ সামুদ্রিক মাছের মধ্যে যতগুলো সামুদ্রিক মাছের সবগুলো মাছে কিন্তু আপনার কেজি প্রতি 1 থেকে 150 টাকা, আবার অনেক ক্ষেত্রে 200 টাকা পর্যন্ত বেড়েছে। কারণ ব্যবসায়ীরা বলছেন আগে সামুদ্রিক যেসব মাছ বা বড় ধরনের মাছ যেগুলো 700 থেকে 800 টাকা বিক্রি হতো সেটি ঈদের আগে থেকে মূলত 900 থেকে 1000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তারাও কিন্তু
সেই আগের মতোই বলা হচ্ছে কৃত্রিম সংকটের কারণে মূলত এই সময়ের দাম বাড়ছে। পাশাপাশি এখানে মুরগি থেকে শুরু করে ব্রয়লার মুরগি এখানে সবচেয়ে বেশি, কারণ ঈদকে কেন্দ্র করে ব্রয়লার মুরগির যে দাম বেড়েছে সেটি কিন্তু এখনো রয়েছে। কারণ যে 180 টাকার ব্রয়লার মুরগি এখানে বিক্রি হচ্ছে আপনার 250 থেকে 280 টাকা পর্যন্ত। পাশাপাশি গরুর মাংস বিক্রি হচ্ছে 1000 থেকে 1050 টাকা, এবং যেটি খাসির মাংস বলা হয়, ছাগলের মাংস, সেটি বিক্রি হচ্ছে আপনার 1150 থেকে 1200 টাকা পর্যন্ত। বাজারে নিত্য পণ্যের দামের পাশাপাশি আরেকটি বিষয় যেটি হচ্ছে যে কাঁচা তরকারি রয়েছে সেগুলো কিন্তু দাম ঊর্ধ্বমুখী, কারণ শীতকালীন যেসব সবজি ছিল সেগুলো বাজার থেকে ধীরে ধীরে কমে যাওয়ার কারণে কিন্তু শীতকালীন সবজির দাম ঊর্ধ্বমুখী। এতে করে মানুষের মাঝেও এক ধরনের অস্বস্তি বিরাজ করছে, কারণ গ্রীষ্মকালীন সবজি বাজারে প্রবেশ করার পরপরই এসবের দাম ধীরে ধীরে বাড়ছে। কারণ এখানে করলা থেকে শুরু করে গ্রীষ্মকালীন যেসব সবজি রয়েছে সবগুলো সবজি কিন্তু কেজি প্রতি 100 থেকে 110 টাকা করে বিক্রি হচ্ছে। সাধারণ যারা ভোক্তা রয়েছেন তারা যেটি বলছেন, নিত্য পণ্যের দাম যেহেতু বাড়ছে, এতে করে আসলে ভোক্তা পর্যায়ে এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী চাইতে যেখানে বড় বড় পাইকারি আড়ত রয়েছে সেখানে কিন্তু নিয়ন্ত্রণ করা জরুরি। কারণ সাধারণ মানুষের মাঝে যেই এক ধরনের ভীতি এখন কাজ করছে নিত্য পণ্যের বাজারে, এতে করে আসলে দাম যেভাবে বাড়ছে দাম আরো বাড়তে পারে। ব্যবসায়ীরা বলছেন বাজারগুলোতে কিন্তু নিত্য পণ্যের পণ্য থেকে শুরু করে স্বাভাবিক কার্যক্রমের জন্য যেসব পণ্য রয়েছে সবগুলো পণ্যের দামে কিন্তু ধীরে ধীরে বাড়ছে। কারণ খুচরা পর্যায়ে এসব পণ্য আস্তে আস্তে আসলে কেজি প্রতি 5 থেকে 10 টাকা বা 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়ে যায়। এতে করে ভোক্তা পর্যায়ে এসবের দাম অনেক বাড়তি। কারণ আমরা এখানে দেখছি দেশি যে মুরগি রয়েছে, দেশি মুরগি এখানে বিক্রি হচ্ছে আপনার মান ভেদে আপনার 400 থেকে 450 টাকা। আবার ব্রয়লার মুরগির দাম বাড়ছে। একটু করে যদি বলতেন আসলে মুরগির দাম বেশি কেন? মুরগির দাম বেশি না, গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহ মনে হয় কি বাড়া নাই, এখন 220 টাকা। দেশি মুরগি 650 টাকা, আর সোনালী মুরগি 320 টাকা। এই ব্যবসায়ী যেটি বলছেন আসলে মুরগির দাম বাড়েনি, তবে সাধারণ যারা ব্যবসায়ী ভোক্তা রয়েছেন, যারা সাধারণ মানুষ, তারা যদি বলছে এসবের দাম আসলে বাড়তি। কারণ এক এক সপ্তাহে এক এক দিনে কিন্তু এইসব পণ্যের দাম ওঠানামা করেন। গত সপ্তাহে যেটি আমরা দেখেছি 150 থেকে 60 টাকা সেই মুরগি, ব্রয়লার মুরগি যেটি এখন 220 থেকে আবার মান্নাদের 800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি দেশি মুরগি যেটি বলা হয় সেটিও কিন্তু, আর সোনালী মুরগি যেটি রয়েছে সেগুলোরও কিন্তু দাম ঊর্ধ্বমুখী। এতে করে মানুষের মাঝে আসলে ধীরে ধীরে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সাধারণ মানুষ যেগুলো বলছে আসলে জেলা প্রশাসন বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা যদি খুচরা পর্যায়ে অভিযান পরিচালনা না করে যেখানে পাইকারি পর্যায়ে যেখান থেকে বিভিন্ন ধরনের পণ্যগুলো ক্রয় করা হয় সেখানে কিন্তু যদি অভিযান চালানো হয় তাহলে এসবের দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব। আরেকটি বিষয় হচ্ছে যে যেটা ব্যবসায়ীদের সবসময় অভিযোগ করে থাকেন, নিত্য পণ্যগুলো যদি যেখান থেকে সরবরাহ করা হয় সেই ক্ষেত্রে যদি মধ্যস্বত্বভোগী না থাকে এবং সড়ক পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি যদি বন্ধ হয় তাহলে এইসব পণ্যের দাম ধীরে ধীরে আরো কমে আসবে। আরেকটি বিষয় হচ্ছে যে নগরের পাশাপাশি আসলে জেলার যতগুলো উপজেলা রয়েছে, চট্টগ্রামের 15টি উপজেলা, সবগুলো উপজেলাতে কিন্তু দাম বাড়তি। এতে করে মানুষের মাঝে কিন্তু এই এক ধরনের অস্বস্তি যাচ্ছে, সেজন্য তারা বলছে এসব বাজার মধ্যে কিন্তু প্রতিদিনই জেলা পর্যায়ে শুরু করে জেলা প্রশাসন ভোক্তা অধিকার সংরক্ষণ তারা যদি নিয়মিত অভিযান পরিচালনা করেন তাহলে এসবের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব। চট্টগ্রাম থেকে নিত্য পণ্যের বাজার নিয়ে আমাদের সর্বশেষ। দর্শক, ঈদ পরবর্তী চট্টগ্রামের বাজারে গ্রীষ্মকালীন সবজি ও মাছের দাম ঊর্ধ্বমুখী। ময়মনসিংহের বাজারে সবজির দাম কম থাকলেও চড়া মাংসের দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজিতে, দেশি মুরগি 600 টাকায়, গরুর মাংস 750 থেকে 780 টাকা কেজি দরে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বাজার দর নিয়ে ক্রেতাদের কি প্রতিক্রিয়া এবং পর্যাপ্ত বাজার মনিটরিং রয়েছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন।
বাজার নিয়ে সাধারণত ভোক্তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা বলছেন যে প্রতিনিয়ত কিন্তু একে একে পণ্যের দাম বেড়ে চলেছে এবং সেই বিষয়ে কিন্তু প্রশাসনের তেমন কোনো নজরদারি নেই, তারা সেটি বলছিলেন। এবং আমরাও দেখছি যে ঈদের পরবর্তী সময়ে কিন্তু ময়মনসিংহের বাজারে বিশেষ করে সবজি এবং মাছ মাংস সহ কিন্তু বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে এবং সাধারণ ভোক্তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরদার না করা হয় তাহলে এই যে অস্থির অবস্থা সেটি কিন্তু কোনোভাবেই কাটবে না, সেই বিষয়টি তারা বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহের শানকিপাড়া রেল ক্রসিং বাজারে রয়েছি। আপনার মাধ্যমে দর্শকদের আজকে সবজির দাম একটু জানাতে চাই। অর্থাৎ আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে 90 থেকে 120 টাকা কেজি দরে। আমরা ঈদের আগেও দেখেছিলাম এই বেগুন কিন্তু 100 টাকার মধ্যে বিক্রি হয়েছিল এবং শসা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। এছাড়াও পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। ঈদের পূর্বে বিক্রি হয়েছিল 80 টাকা কেজি দরে এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। আমরা দেখেছি ঈদের পূর্বে কিন্তু 100 টাকা থেকে 90 টাকা কেজি দরে ঢেঁড়স বিক্রি হয়েছিল। বলা যায় যে কিছু কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে এবং কিছু কিছু সবজির দাম কিন্তু ময়মনসিংহের বাজারে কমেছে। এছাড়াও মাছ মাংসের দাম অনেকটাই চড়া রয়েছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে এবং বিক্রেতারা বলছেন যে বিশেষ করে সবজির দাম আমদানি কমে যাওয়ায় দাম কিন্তু বাড়ছে, সেই বিষয়টি বলছিলেন। আমরা যদি একজন বিক্রেতার সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই সবজির দাম বাড়ার কারণ। সবজির বাড়ার দাম শীতকালীন কিছু সবজি ছিল এইগুলো আপনার মনে হচ্ছে এখন কমে গেছে, আর গরমকালের কিছু সবজি আপনার নামতেছে, এই জন্য দাম বাড়তি, যে যার ফলে আপনার ঈদ ভাঙ্গা বাজার তো আপনার সবজি কম আসতেছে, যার ফলে দাম বেশি। যেমন আপনার এই শসা ঈদের আগে ছিল আপনার আমরা বিক্রি করছি 80 টাকা 90 টাকা 100 টাকা, এখন কিছুটা ঈদের পরে কমে গেছে, আমরা 40-50 টাকা কেজি আমরা বিক্রি করতেছি। বেগুনটা দাম কমে নাই, বেগুন আগেও রমজান মাসে ছিল দামটা বেশি, এখন ওই দামটা বেশি রয়ে গেছে। আমরা পাইকারি কিনি আমরা 90 টাকা 100 টাকা, খরচা 110-20 টাকা বেশি। পটলের দাম ছিল ঈদের আগে বেশি, এখন কমে গেছে, এখন আমরা 50-60 টাকা কেজি বিক্রি করতেছি। আর লেবুর দামটা অনেকটাই বেশি, লেবুটা হচ্ছে না তো, যার ফলে লেবুর দামটা অনেকটাই আমাদের বেশি কিনতে হয়। লেবুটা আপনার যে পর্যন্ত বৃষ্টি না হবে এই পর্যন্ত লেবুটা আপনার দাম বেড়েই থাকবে, লেবুটা দাম কমবে না। আর আলুর দামটা একবারেই কম, আলুটা দামটা অনেকটাই কম, আর যার ফলে আপনার আলুর দাম কম। আর ঢেঁড়সটা 50-60 টাকা কেজি সাজনা ছিল অনেকটা ঈদের আগে বেশি, এখন কিছুটা কমে গেছে, যার ফলে আমরা এভাবে আর কি খুচরা বাজারে বেচা কেনা করতেছি কম বেশের মধ্যে আর কি। প্রতিহালি লেবু কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 100 টাকা করে। অর্থাৎ বিক্রেতারা বলছেন যে ঈদের আগেও কিন্তু তারা 100 থেকে 120 টাকা হালি লেবু বিক্রি করেছিলেন, সেই লেবুর দাম কিন্তু এখনো পর্যন্ত কমেনি। অর্থাৎ বলা যায় যে বাজারে অস্থির অবস্থা সেটি কিন্তু কোনোভাবেই কাটছে না এবং যারা বাজার মনিটরিং করে থাকেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম। অর্থাৎ একজন ক্রেতার সঙ্গে একটু যুক্ত হতে চাই, জানতে চাই সবজির দামটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? ঈদের পরে একটু বেশি মনে হচ্ছে, ঈদের আগে রমজানে একটু সহনীয় ছিল, এখন একটু আজকে বাজার প্রথম আসলাম, এখনো দেখলাম যে আগের চেয়ে একটু বেশি। মাছ মাংসের দাম মাছের দোকানে এখনো যায়নি, মাংস মোটামুটি আগের চেয়ে একটু কমছে, আগে দোকান 220 টাকা কম। মাছের বাজার এখনো আমি যাইনি, বলতে পারতেছি না। তিনি বলছিলেন যে সবজির বাজারে অস্থিরতা সেটি কিন্তু লেগে আছে, অর্থাৎ অস্থিরতা কোনোভাবেই কাটছে না। অর্থাৎ আমরা যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলছেন যে ঈদের পরেই কিন্তু তারা বাজার মনিটরিং ব্যবস্থার দিকে অর্থাৎ জোর দিবেন। এখনো পর্যন্ত তারা সেই বিষয়ে কার্যকরী পদক্ষেপ কিন্তু তারা কোনো কার্যকরী পদক্ষেপ কিন্তু নেননি, আমরা সেটি কিন্তু লক্ষ্য করেছি। অর্থাৎ বাজারে মনিটরিং ব্যবস্থা যদি জোরদার না করা হয় তাহলে এই যে অস্থির অবস্থা সেটি কিন্তু কোনোভাবেই কাটবে না, সেই বিষয়টি বক্তারা বলছিলেন। এবং প্রশাসন থেকেও বলা হচ্ছে যে তারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে নিত্য প্রয়োজনীয় পণ্য যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে সেই ব্যবস্থা কিন্তু তারা করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের নিত্য প্রয়োজনীয় বাজার থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহের বাজারে সবজির দাম কম থাকলেও চড়া মাছ মাংসের দাম, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। দেখছেন দেশ জনপদ লাইভ।
ঈদের ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। এ বিষয়ে জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত হোসেন নিশাদ। নিশাদ, এখন বাড়ি ফেরার পথে কোনো ভোগান্তি রয়েছে কিনা এবং এ বিষয়ে যাত্রীরা কি বলছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, যেমনটি বলছেন আপনি, আমরা আজকে ঈদের পঞ্চম দিনে অবস্থান করছি এবং সেই জায়গা থেকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, বর্তমানে এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে যে পরিস্থিতি সেই অনুযায়ী অনেক মানুষ কিন্তু এখনো ঢাকা ছাড়ছে। বিশেষ করে আমার পেছনের যে দৃশ্যটি সেটি দেখেই বোঝা যাচ্ছে যে মানুষের নারী টানে বাড়ি ফেরার এখনো যে অধীর আগ্রহ, সেই আগ্রহের কিন্তু কোনো অংশে কমতি নেই। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি আজকে সকাল থেকে কিন্তু একে ট্রেন ছাড়ছে। এখনো প্রায় 7টা ট্রেনের অপেক্ষা এখানে অসংখ্য মানুষ অপেক্ষা করছে। বিশেষ করে আমরা দেখছি লালমনিরহাট, কিশোরগঞ্জ, বেনাপোল, সিলেট, খুলনা, তারাকান্দি, চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা এখন সেই দিকেই তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ট্রেন আসবে, আর তারপরেই তারা তাদের নিজ গন্তব্যে প্রিয়জনের সাথে ঈদ কাটানোর জন্য যাবে। এবং আমরা অনেককেই দেখছি যে এখানে অপেক্ষা করছেন এবং একটু তাদের থেকেও জানতে চাইব ঈদের এই সময়টাতে কেন ঈদে না গিয়ে এখন যাচ্ছেন, আর এদিকে ট্রেনে কি কোনো ভোগান্তি লক্ষ্য করতে পারছেন কিনা? না, আমরা তো ভাবি না ঈদের পরে যাব, ট্রেনে যে একটু ভোগান্তি হবে, তাই জন্য ঈদের 4 দিন পরে যাচ্ছি। আর শিডিউল বিপর্যয় আছে এখন ট্রেনে। একজনের অভিযোগ যে ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে, আর আমরা আসলে তারপরও এই শিডিউল বিপর্যয়ের মাঝেও দেখছি যে মানুষের নারীর টানে বাড়ি ফেরার যে আগ্রহ, এতক্ষণ ধরে কিন্তু এখানে অসংখ্য মানুষ অপেক্ষা করছিল। যেহেতু বুড়িমারি এক্সপ্রেস যেটি সকাল 8টা 30 মিনিটে ছাড়ার কথা, সেটি এখন 11টায় ছাড়বে, অর্থাৎ এখনই সেটি ছাড়বে এবং তার জন্য কিন্তু মানুষ ট্রেনের দিকে যাচ্ছেন। এবং একই সাথে কিশোরগঞ্জ এক্সপ্রেস যেটা, সেই ট্রেনটি 10টা 30 মিনিটে ছাড়ার কথা ছিল, কিন্তু বর্তমানে সেটি সময় বাড়িয়ে 11টা 20 মিনিট করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে সেই ট্রেনটিতে কিন্তু যাত্রীরা এখন যাচ্ছে এবং তারা উঠছে। এবং একই সাথে একই চিত্র শুধু এই যে কমলাপুর রেল স্টেশন তা না, অন্যান্য যে পরিবহন বিশেষ করে সড়ক পথে সেখানেও কিন্তু মানুষ এখনো ঢাকা ছাড়ছে এবং নৌপথেও একই তালে কিন্তু মানুষ ঢাকা ছাড়ছে। তবে আজকে চিত্রটা কিন্তু ঢাকায় ফেরার সংখ্যা কোনো অংশেই কম না। আমরা এখানে দেখেছি কয়েকটি ট্রেন কিন্তু সকাল থেকেই ঢাকা ফিরতে শুরু করেছে মানুষ। আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি জানিয়েছেন মূলত আগামীকাল থেকেই যে পরশু থেকে যেহেতু সরকারি অফিসগুলো খুলবে এবং একই সাথে আজকে শুক্রবার হওয়াতে ছুটির দিন, সে জায়গায় যেন যানজটের মধ্যে পড়তে না হয় তাই অনেকেই অগ্রিম ঢাকায় ফিরছেন এবং সেই সাথে যেন বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা রয়েছেন তারা শনিবার থেকে অফিস করবেন, সেই ক্ষেত্রে তারাও কিন্তু আজকে অনেকে পৌঁছে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে একই তালে সমান তালে যেমন ঢাকা ছাড়ছে মানুষ, তেমনি একই সাথে মানুষ ঢাকায় ফিরছেন এবং সেই চিত্রটা কোনো অংশে কিন্তু কম না এবং সেই দৃশ্যই আমরা কমলাপুর রেল স্টেশনে দেখতে পাচ্ছি। অন্যদিকে স্টেশন মাস্টার যিনি রয়েছেন তারাও জানিয়েছেন এখানে ট্রেনের ভোগান্তি এড়াতে এখানকার যে রেলওয়ে পুলিশ থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও এখানে প্রস্তুত রাখা হয়েছে এবং তারা এখানে কর্মরত রয়েছেন। তো সবকিছু মিলে এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদের ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত হোসেন নিশাদ। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ, ব্যস্ততা বাড়ছে সড়ক ও নৌপথে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল ও শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ ও সাইফুল ইসলাম আকাশ। প্রথমে যাচ্ছি বরিশালে। শাকিল, যাত্রীদের চাপ কেমন দেখছেন? দেখুন, ঈদের ছুটি শেষ হতে না হতেই কিন্তু আসলে কর্মব্যস্ত মানুষ কিন্তু তার কর্মস্থলে ফিরতে শুরু করেছে এবং বরিশালের যে কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল সেখানে কিন্তু আসলে গত বছরগুলোর তুলনায় কিন্তু এবছর কিন্তু অনেকটাই ভিড় আসলে বেশি দেখা গিয়েছে। কারণ এই আজ যেহেতু শুক্রবার, অধিকাংশ অফিসই কাল এবং পরশুর মধ্যে যেহেতু তাদের কার্যক্রম শুরু করবে, সে কারণে অনেকেই চাচ্ছে আসলে সকাল সকাল বাসে আসলে রাজধানী সহ যে কর্মস্থল, তাদের যে কর্মস্থল সেখানে পৌঁছে যেতে চাচ্ছে এবং আগামীকাল এবং পরশুর মধ্যে কিন্তু তারা অফিসে যোগদান করতে চাচ্ছে। এই কারণে কিন্তু একটু সড়ক পথে চাপ বেশি। আমরা দেখেছি যে বরিশালের যে
সড়ক পথে আছে সেখানে কিন্তু প্রতি মুহূর্তেই কিন্তু আসলে পরিবহনের সংখ্যা বাড়ছে এবং সেই পরিবহনগুলো চলাচল করছে। যদিও গতকাল আমরা দেখেছি যে বিআরটিএ এবং জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়েছে, এদিকে কিন্তু তারা আসলে বিভিন্ন বাসের যে কাউন্টারগুলো আছে সেগুলোতে অভিযান চালিয়েছে এবং সতর্ক করেছে। এর পাশাপাশি আমরা যদি বলি যে নদী বন্দরগুলোতেও কিন্তু আসলে ভিড় আমরা দেখতে পেয়েছি, কারণ অভ্যন্তরীণ যে রুটগুলো আছে ভোলা, মেহেন্দিগঞ্জ, সেই সকল অভ্যন্তরীণ রুটগুলো থেকে কিন্তু আমরা দেখছি যে যাত্রীরা আসলে বরিশাল নগরীতে আসছে এবং কেউ বাসে করেই আসলে তার কর্মস্থলে ফিরতে শুরু করেছে। আবার অনেকে আবার রাত যেহেতু 8টা থেকে 9টার মধ্যে ঢাকা বরিশাল রুটের যে লঞ্চগুলো আছে সেগুলো চলাচল করে, সেগুলোতে কিন্তু তারা যাওয়ার জন্য আমরা দেখেছি অনেকেই অপেক্ষা করছে। তবে আমরা বেশ কিছু যাত্রীদের সাথে কথা বলছিলাম, যাত্রীরা কিন্তু এবার কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেছে এবং তারা জানিয়েছে যে অতিরিক্ত যে ভাড়া সেই অতিরিক্ত ভাড়া কিন্তু আদায় করা হচ্ছে না। এর ফলে কিন্তু তাদের ঈদ যাত্রাটা আসলে অনেকটাই স্বস্তির বলে কিন্তু তারা জানিয়েছেন এবং বলছেন যে প্রশাসনও আসলে কঠোর অবস্থানে আছে, এই কারণেই আসলে কিন্তু তাদের ঈদ যাত্রাটা অনেকটাই নিরাপত্তার প্রশাসনের সাথে প্রশাসনও বলছে যে অনেকটাই আসলে কঠোর অবস্থানে আছে তারা এবং বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল সহ যতগুলো বাস টার্মিনাল আছে সেখানে কিন্তু তারা আসলে অবস্থান নিয়েছে। এরই মধ্যে এর পাশাপাশি যাতে কেউ যেন অতিরিক্ত ভাড়া আদায় না করতে পারে সে কারণেও কিন্তু তারা নজরদারি রাখছে বলে জানিয়েছে কিন্তু প্রশাসনের যেসব সদস্যরা আছে তারা। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে সবশেষ। আমরা যাব শরীয়তপুরে, সেখানে আছে আমাদের আরেক সহকর্মী। শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন ঈদ যাত্রায় কিন্তু দীর্ঘদিনের ছুটি কাটিয়ে জীবিকার তাগিদে কিন্তু মানুষ ঢাকামুখী ও অন্যান্য যে স্থানগুলো রয়েছে সেখানে যাচ্ছে। এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুর বাস টার্মিনালে। এখানে চিত্র যদি আপনাদের দেখাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় দেখতে পেয়েছি। এক্ষেত্রে কিন্তু আমরা যাত্রীদের দেখতে পেয়েছি তারা কিন্তু ঈদের ছুটি, সরকারি যে ছুটি সেই ছুটি কাটিয়ে ওঠার আগেই কিন্তু তারা ঢাকায় চলে যাচ্ছেন এবং আমরা দেখতে পেয়েছি গত বছরগুলোতে যাত্রীরা যেভাবে হুমড়ি খেয়ে বাস স্ট্যান্ডগুলোতে ভিড় করত, এবার কিন্তু সেই যাত্রীর যে হুমড়ি খাওয়া ভিড়গুলো আমরা দেখতে পাচ্ছি না। তবে তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছে যে এত দীর্ঘ একটি ছুটি ঈদের সময় পেয়েছে। তারা কিন্তু চাচ্ছে প্রতি বছরেই যেন ঈদে এরকম ছুটি পান। তবে যাত্রীদের প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু তাদের একটি অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে ভাড়া বৃদ্ধির যে বিষয়টি। শরীয়তপুর থেকে ঢাকা যেতে কিন্তু তাদের 400 টাকা করে ভাড়া দিতে হচ্ছে, যেখানে তাদের প্রতিনিয়তই 250 টাকা করে ভাড়া দিতে হচ্ছে। এই বিষয়টি নিয়ে কিন্তু তারা অনেকটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। এর পাশাপাশি তারা যেটি বলছেন শরীয়তপুরের দুটি ব্রিজ রয়েছে, যেটি একটি হচ্ছে প্রেমতরা ব্রিজ ও আরেকটি হচ্ছে কাজিরহাট ব্রিজ। সেই দুটি ব্রিজে কিন্তু সরু হওয়ার কারণে কিন্তু তাদের যাতায়াতে অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানকার যারা যাত্রী রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব আসলে এই যে শরীয়তপুর থেকে ঢাকা যাচ্ছেন আপনাদের থেকে কত টাকা ভাড়া নেওয়া হচ্ছে এবং আপনাদের কি মনে হচ্ছে প্রশাসন কি নজরদারিতে রাখছে কিনা? আসলে ঢাকা থেকে শরীয়তপুর যে জায়গাটুকু এখানে সর্বোচ্চ ভাড়া হয় 180 থেকে 200 টাকা। তো আমরা এখানে 400 টাকা ভাড়া দিয়ে যাচ্ছি। আসার সময় বিড়ম্বনার শিকার হইতে হয়, যাওয়ার সময় আমাদের বিড়ম্বনার শিকার হইতে হয়। তো এইগুলি যারা উপরে যারা আছেন, যারা এগুলি দেখভাল করেন তাদের ভালোভাবে হ্যান্ডেলিং করা দরকার আমার মনে হয়। জি ধন্যবাদ আপনার। আমরা আরেকজনের সাথে কথা বলবো, আসলে প্রশাসন কি এই মনিটরিংটা করছে কিনা যাত্রীদের সুবিধার ক্ষেত্রে, আপনারা কি দেখছেন কিনা? এটা তো মনে হইতাছে না, না হলে এত আমাদের সাধারণ মানুষের বিভ্রান্তিতে পড়তে হইতাছে, এটা তো ঠিক না। আমরা সাধারণ মানুষ আসি বাড়িতে ঈদ করার জন্য, যাই বাড়িতে ঈদ করার জন্য, এই একদিনের জন্য আমাদের এইগুলো ফেস করা লাগতেছে। এগুলা কি ঠিক বলেন? শুনছিলেন এখানে 250 টাকা ভাড়া, সে জায়গায় তারা 300 টাকা রাখতে পারে, 400 টাকা অতিরিক্ত হয়ে যায় না? ধন্যবাদ। এখানে কিন্তু শুনছিলেন যাত্রীদের একটু ক্ষোভ, তারা কিন্তু বলছে 250 টাকার যে ভাড়া সেটি কিন্তু 300 টাকা বা 350 টাকা হলে ভালো হতো, 400 টাকা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। এখানকার যিনি বাস মালিক সমিতির সভাপতি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদের
আমাদেরকে যেটি জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে শরীয়তপুর থেকে ঢাকা যাওয়ার সময় যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও আসার সময় কিন্তু বাসগুলো ফাঁকা আসে। এ কারণে কিন্তু তাদের পরিবহনের যে খরচ, সেই খরচ কিন্তু অতিরিক্ত বেড়ে যায়। এর ফলে কিন্তু তারা যেই এই একমুখী যাত্রী থাকার কারণে কিন্তু তাদের এই ভাড়াটাই দ্বিগুণ করা হয়েছে। এটি কিন্তু আগামীকাল পর্যন্ত 400 টাকা থাকবে। এর পরবর্তীতে কিন্তু সেই দৈনন্দিন যে ভাড়া 250 টাকা, সেটি কিন্তু তারা নেবেন বলে আমাদেরকে জানিয়েছে। তবে আমরা যারা এখানে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বারবারই বলছেন যে প্রশাসনের কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো কাজ দেখা যায়নি। তবে আমরা দেখেছি যে জেলা প্রশাসকের সাথে এই বিষয়ে বারবার কথা বলেও কিন্তু তার সাথে কথা বলতে পারিনি, তিনি আমাদের সাথে কথা বলেননি। এবং এখানকার যিনি উপজেলা সদর উপজেলা ইউনো রয়েছেন ইউলারা ইয়াসমিন, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছে, শরীয়তপুর সদর উপজেলায় তিনি মোট ঈদে 13টি মামলায় 55,000 টাকা জরিমানা করেছিলেন। এই ছিল শরীয়তপুরের ঈদ যাত্রা থেকে সর্বশেষ তথ্য। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন বরিশাল ও শরীয়তপুর থেকে আমাদের সহকর্মীরা। দেখছেন সংবাদ সকাল। মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ঈদ পরবর্তী সময়ে নানা শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটছে। সেখান থেকে সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, চিড়িয়াখানায় বিনোদন প্রেমীদের ঢল কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তোয়া ঈদের পঞ্চম দিন, আপনি জানেন ঈদের এই ছুটিটাকে আনন্দময় করে তুলতে কিন্তু পরিবার পরিজন এবং সন্তানদেরকে নিয়ে চিড়িয়াখানায় এই মুহূর্তে ভিড় করছেন। আমরা এর আগে কয়েকটি খাঁচার সামনে প্রচণ্ড ভিড় দেখছি। এই মুহূর্তে একটু যদি দেখাই আপনাকে, এখানে যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর সঙ্গে কিন্তু অভিভাবকরা সন্তানদের পরিচয় করে দিচ্ছেন। এবং এই যে একটি খাঁচার সামনে আমরা রয়েছি, যেটির নাম ভোদর অথবা যে উদ বলে, এটিকে ঘিরেও কিন্তু বাচ্চাদের আগ্রহ আমরা লক্ষ্য করছি। মূলত এই ধরনের প্রাণীগুলো কিন্তু সচরাচর অন্যান্য জায়গায় দেখতে পায় না। একই সঙ্গে আমরা যেমনটা দেখেছি, বাঘ এবং খাঁচার সামনেও বাচ্চাদের উপচে পড়া ভিড় ছিল। মূলত ঈদের ছুটির প্রায় শেষের দিকে একই সঙ্গে বাচ্চাদেরও এই মুহূর্তে কিন্তু স্কুল ছুটি, তারা অভিভাবকদের সঙ্গে আসছেন এবং বিভিন্ন প্রাণীর সঙ্গে পরিচিত হয়ে তাদের সেই উচ্ছ্বাস প্রকাশ করছেন। আমরা এর আগে গত কয়েকদিন যেমন ভিড় লক্ষ্য করছি, সেই ধারাবাহিকতা কিন্তু ঈদের পঞ্চম দিনে এখনও রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্র থেকে শুরু করে এই জাতীয় চিড়িয়াখানায় আমরা দেখছি। আমরা বাচ্চাদের সঙ্গে কথা বলেছি, তারাও যে ঈদ উপলক্ষে পরিবারের সাথে, মা বাবার সাথে তারা এসেছেন, তারাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমরা যদি কয়েকজন বাচ্চার সঙ্গে, শিশুর সঙ্গে কথা বলি, কেমন লাগছে এখানে চিড়িয়াখানায় এসে? এখন পর্যন্ত কি কি দেখা হয়েছে? অনেক কিছু দেখা হয়েছে। বাঘ দেখছি, সিংহ দেখছি, ভোদর দেখছি। আপনি আসছেন কোথায় থেকে আর কার সঙ্গে আসছেন? উত্তরবাড্ডা থেকে, আমার আব্বু আম্মুর সাথে। চিড়িয়াখানায় কি এবারই প্রথম না এর আগেও আসা হয়েছে? এর আগে অনেকবার আসা হয়েছে। যেমনটি বলছেন, রাজধানীর উত্তরবাড্ডা থেকে তিনি এসেছেন। একই সঙ্গে আমরা টঙ্গী এবং কক্সবাজারেও দেখেছি অনেকে আসছেন। আরেকজনের সঙ্গে যে একটু কথা বলি, কেমন লাগছে চিড়িয়াখানা এসে? আমার খুব ভালো লাগছে। এখন পর্যন্ত কি কি দেখা হয়েছে আপনার? বাঘ, সিংহ, হরিণ, ভোদর আর অনেক কিছু। সবচেয়ে বেশি ভালো লেগেছে কোন প্রাণীটি দেখে? কার সঙ্গে আসছেন আপনি? আমার মা, বাবা আর আমার ছোট বোনের সাথে। কেমন লাগছে ঈদের এই ছুটি সবার সঙ্গে কাটাতে? অনেক ভালো। যেমনটি বলছেন, শিশুরা কিন্তু ঈদের এই শেষ সময়টাতে মা বাবার সঙ্গে যেই বিভিন্ন বিনোদন কেন্দ্র হতে শুরু করে যেই চিড়িয়াখানায় ঘুরতে আসছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা অভিভাবকদের সঙ্গে কথা বলেছে। তারা যেমনটা বলেছেন, মূলত অন্যান্য যে ছুটিগুলো থাকে সেই ছুটিতেও কিন্তু প্রাইভেট টিউটররা থাকে। বাচ্চাদের সামনে পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু অনেক ধরনের তাদের যে হোমওয়ার্ক থাকে, সেজন্য কিন্তু তারা যাইতে পারছে না। একটা বাচ্চা আমরা দেখছি, কেমন লাগছে? আপনি আসছেন কোথা থেকে? আমি আছি শনিয়াকড়া থেকে। কাদেরকে নিয়ে আসছেন এই জায়গাতে? আসছেন কেমন লাগছে? বাচ্চা নিয়ে আসছি, খুব ভালো লাগতেছে ঘুরতে। যেমনটি বলছেন, একজন অভিভাবক বাচ্চাদেরকে নিয়ে এসেছেন এবং বাচ্চাদেরকে বিভিন্ন যে প্রাণী আছে
সেই প্রাণীদের সঙ্গে পরিচিত করে দিচ্ছেন এবং তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারও যে সব বাচ্চাদেরকে দেখিয়ে ভালো লাগছেন এমনটি বলছেন। মূলত এই জায়গাটিতে আমরা ভিড় লক্ষ্য করছি। এর আগে আমরা বাঘের খাঁচায় এবং যে সিংহ সহ অন্যান্য কয়েকটি খাঁচার সামনে আমরা প্রচণ্ড ভিড় লক্ষ্য করেছি। তো আমরা অভিভাবকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে বাচ্চাদেরকে শেষ সময় এখানে এনে তারাও খুশি, বাচ্চাদের খুশি দেখে। তো এ ছিল রাজধানীর জাতীয় চিড়িয়াখানা থেকে আমার কাছে সর্বশেষ। তোয়া, আপনাকে ধন্যবাদ। মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ঈদ পরবর্তী সময়ে নানা শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। ঈদের পঞ্চম দিনে হাজার হাজার পর্যটকে মুখর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদ ইব্রাহিম। সাইদ, পর্যটকদের নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তোয়া। যেমনটি আপনি বলেছিলেন, ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই আনন্দ ভাগাভাগি করার জন্য মানুষ ছুটে যায় পাহাড়ে বা ঝর্ণার কাছে, প্রকৃতির কাছে। আবার অনেকে ছুটে আসে বিশাল সমুদ্রের কাছে। সমুদ্রের জলরাশি এর কাছে না আসলে হয়তোবা তাদের যে আশা সেটা পূর্ণ হবে না। আমি একটু ক্যামেরা পার্সনের মাধ্যমে যদি দেখাই তাহলে দেখবেন যে এই যে দীর্ঘ 18 কিলোমিটার সমুদ্র সৈকতে যে কি ধরনের তিল ধারণের ঠাঁই নেই, এত পরিমাণ পর্যটক আছে। কারণ একটাই এই যে দীর্ঘ টানা 9 দিনের ছুটিতে সবাই কিন্তু পরিবার পরিজন নিয়ে এই সমুদ্র সৈকতে এসেছেন তাদের প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। আপনি হয়তো দেখছেন যে সমুদ্রের বিশাল বালিতে তারা ভিজতেছে, ডুবাচ্ছে, সাঁতার কাটতেছে, অনেকে হাঁটাহাঁটি করতেছে, অনেকে আবার সমুদ্রের পাড়ে যে বেঞ্চিতে বসে ছবি তুলতেছেন। সমুদ্রের যে বিশাল জলরাশি, সেই জলরাশি তারা দেখতেছেন। আবার অনেকে কিন্তু আবার তাদের এই যে ছবি বসে আছেন, সেই বসে থাকাকেও যারা ছবি তুলে তাদেরকে উপহার দিচ্ছেন। এছাড়া আমি কথা বলেছি এখানে যে মানে পুলিশ টুরিস্ট যে নিরাপত্তার জন্য পুলিশের সাথে একটু কথা বলবো, তার কাছ থেকে শুনবো যে আসলে কি ধরনের নিরাপত্তা আপনি নিশ্চিত করেছেন আপনারা। ধন্যবাদ দেশ টিভিকে। আসলে দীর্ঘদিন ছুটি, প্রায় 9 দিন। এই ছুটিতে দর্শক এবং পর্যটকদের উপচে পড়া ভিড় কিন্তু কুয়াকাটার বিভিন্ন স্পটে আছে। যেমন আপনার 0 পয়েন্ট, লেবুর চর, কাওয়ার চর, গঙ্গামতির চর, এইসব এলাকায় কিন্তু উপচে পড়া মানুষের পর্যটকদের ভিড়। তো আসলে আমরা এই পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এবং নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের টুরিস্ট পুলিশ প্রধান এবং আমাদের সিনিয়র স্যারদের নির্দেশনায় আমরা 24 আওয়ার্স 3টি পোস্টে পুলিশি ডিউটি মোতায়েন আছে। আমাদের পর্যটকদের যখনই যে ধরনের অভিযোগ, যে ধরনের সমস্যার কথা আমরা শুনি, আমরা ছুটে যাই এবং সেই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পেলেন যে আসলে তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের করা হয়েছে। আমি একটু কথা বলবো টুরিস্টের সাথে, তাকে যে শুনবো যে আপনি আসছেন, কেমন লাগছে আপনার? আমার বরাবরই ভালো লাগে, আমি প্রায় আসি। আমি যখন প্রথমবার আসছি তখন সি বিচটা ছিল এখান থেকে 1-1.5 কিলো দূরে, তখন যে ফিলটা পাইতাম। ধন্যবাদ। তাহলে শুনলেন যে আসলে কুয়াকাটা পর্যটকরা এসে তাদের যে আনন্দ, আশা, উদ্দীপনা সবকিছু তারা করেছে। এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা ফিরে যাব স্টুডিওতে তোয়ার কাছে। তোয়া, আপনাকে ধন্যবাদ। ঈদের পঞ্চম দিনে হাজার হাজার পর্যটকে মুখর পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইদ ইব্রাহিম। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।